হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। দেখো, কোষে দেখি 15 যে সিরিজটা আমি আরম্ভ করেছি, 15.1-এর 3-এর দাগ থেকে 12 দাগের এই অঙ্কগুলো আমরা 3টে ক্লাসে কমপ্লিট করেছি। আজকে 4 নম্বর ক্লাস, যেখানে আমরা 13 দাগের অঙ্ক থেকে শুরু করছি। 13 দাগের অঙ্কটা বলছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 √2 মিটার এবং তার 4 দাগ পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, আর প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করতে বলেছে। অর্থাৎ অঙ্কে যেটা তোমাকে বলে দিয়েছে যে একটা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 √2 বর্গমিটার। অর্থাৎ একটা বর্গাকার জমি যদি আমরা অঙ্কন করি, এটা একটা বর্গাকার জমি যার এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 20 √2 মিটার। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করেছে পাঁচিল দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। এবার পাঁচিল দিয়ে ঘেরা মানে এই চারদিকে পাঁচিল দিয়ে ঘিরবে জমিটা, তার মানে আমাকে এখান থেকে বুঝতে হবে যে জমিটার পরিসীমা নির্ণয় করতে হবে আগে। এবারে জমিটার পরিসীমা নির্ণয় করতে গেলে, একটা বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা নির্ণয় করতে গেলে তার একটা ধারের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। অর্থাৎ আমরা একটা ধারের দৈর্ঘ্য ধরে নেবো x মিটার। লিখব যে ধরি বর্গাকার জমির একটি ধারের দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, এবারে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য যদি বার করি, যে কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু একটি বাহু, অর্থাৎ এক্ষেত্রে হবে x। অর্থাৎ আমাদের কর্ণের দৈর্ঘ্যটা বেরোলো √2x মিটার। ঠিক আছে, এবার অঙ্কে সেই কর্ণের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে 20 √2, অর্থাৎ শর্তানুযায়ী √2x ইকুয়ালস টু 20 √2। অর্থাৎ দেখো, তোমরা সহজে বুঝতে পারছো, √2 দুদিক থেকে ক্যান্সেল হয়ে গেলে x ইকুয়াল টু পড়ে থাকবে 20। অর্থাৎ এই বর্গাকার জমির একটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 20 মিটার। অতএব বর্গাকার জমির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে x না 20 মিটার। এবার আমাকে দেখো চেয়েছে যে পাঁচিল দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। অতএব পাঁচিলের দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ 4 গুণ একটি বাহু, অর্থাৎ 4 গুণ 20 মানে 80 মিটার। অতএব যে পাঁচিলটা দেবে তার দৈর্ঘ্য আমরা পেলাম 80 মিটার। এবার বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ পড়বে। এবার প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস লাগাবে মানে তোমাকে বুঝতে হবে ঘাস লাগানো মানে এই জায়গার ক্ষেত্রফলটা তোমাকে বার করতে হবে, অর্থাৎ বর্গাকার যে জমি তার ক্ষেত্রফল বার করতে হবে। তার মানে আমাদের প্রথমে কি বার করতে হবে, যে বর্গাকার জমির ক্ষেত্রফল কত না, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে হবে 20 স্কয়ার মানে 400 বর্গ মিটার। ঠিক আছে, অর্থাৎ বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা যে 400 বর্গ মিটার। এবারে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ করবে। অতএব ঘাস লাগাতে খরচ পড়বে বা খরচ হবে, যেটা বলেছে সেটা লেখো। ঘাস লাগাতে খরচ হবে 1 বর্গ মিটারে, দেখো বলে দিয়েছে 20 টাকা, 20 এরকম 400 বর্গ মিটার অর্থাৎ 8000 টাকা। অতএব ওই জমিটি ঘাস লাগাতে খরচ হবে 8000 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট আবার দেখো 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কে বলছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার। বেড়ার দৈর্ঘ্য হিসাব করি, অর্থাৎ বেড়াটা কত মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। বেড়াটির আয়তাকার বাগানের যে দুটি ত্রিভুজে ভাগ করে তার পরিসীমা কত। অর্থাৎ দেখো, একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলে দিয়েছে 12 মিটার আর 7 মিটার। এবারে এর একটা কর্ণ বরাবর জমিতে বেড়া দেবে। তোমাকে জিজ্ঞাসা করেছে বেড়াটির দৈর্ঘ্য কত, অর্থাৎ
পরিষ্কার কথা, তোমাকে কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা আগে লিখে নেবো আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 12, এককগুলো বলেছে মিটারে, 12 মিটার, আর প্রস্থ বলেছে 7 মিটার। ঠিক আছে, অতএব কর্ণের দৈর্ঘ্য যদি বার করো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, অর্থাৎ 12 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। তার মানে 12 স্কোয়ার করলে পাবে 144, আর 7 স্কোয়ার হচ্ছে 49। এটা যোগ করলে পাবে 7, 13 3 হাতে থাকলে 1, 4 5, অর্থাৎ 193 মিটার। অর্থাৎ যে কর্ণটা তার মাপ আমরা পেলাম 193 মিটার। এবার আমাকে জিজ্ঞাসা করবে বেড়ার দৈর্ঘ্য কত, বেড়াটা কর্ণ বরাবর দিয়েছে, অতএব বেড়ার দৈর্ঘ্য দেখো √193 মিটার। ঠিক আছে, ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো। এবার বলছি বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা। অর্থাৎ দেখো এই বেড়াটি আয়তকারে এই একটা ত্রিভুজে ভাগ করেছে, আর এই দিকে একটা ত্রিভুজে ভাগ করেছে, অর্থাৎ এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের পরিসীমা, মানে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ, আয়তক্ষেত্রে কর্ণ ত্রিভুজকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। এটা একটা অঙ্কের উপপাদ্য বলতে পারবো, স্বতঃসিদ্ধ বলতে পারবো। এবারে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমা কি কত হবে? আমরা সকলে জানি কোনো ত্রিভুজের পরিসীমা মানে তার 3টে বাহুর যোগফল। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ত্রিভুজগুলির পরিসীমা বা ত্রিভুজ এর পরিসীমা 3টে বাহুর যোগফল। দেখো এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য 12, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 7, আর এটা হচ্ছে √193, অর্থাৎ 12 যোগ 7 যোগ √193। এটা যোগ করলে হবে 19 যোগ √193, এত মিটার। অর্থাৎ যে দুটো ত্রিভুজে ভাগ করে কর্ণটি আয়তকার জমিকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তাদের পরিসীমা হচ্ছে 19 প্লাস √193 মিটার। ক্লিয়ার অঙ্কটা? 14 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। এবার দেখো 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কে বলছে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার আকারে আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম যদি 500 টাকা হয়, তাহলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ পড়বে? দেখো প্রথমে যেটা বলে দিয়েছে আয়তকার হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 9:5, অর্থাৎ একটা আয়তক্ষেত্রাকার হলঘর যার দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 9:5, অর্থাৎ এদিকটা 9x আমরা যদি ধরি, দৈর্ঘ্যটা প্রস্থ হবে 5x। যেহেতু 9:5 বলেছে, তাই জন্য আমরা লিখবো যে হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 9x। এককটা একবার দেখে নিই, এককটা বলেছে মিটারে, পরিসীমার একক বলেছে মিটারে, ওই জন্য দৈর্ঘ্য আমরা ধরে নেবো 9x মিটার, আর প্রস্থ ধরে নেবো 5x মিটার। ঠিক আছে, এবার দেখো আমাকে পরিসীমা বলে দিয়েছে 140, অর্থাৎ আমরা পরিসীমা বার করবো এবার, যে হলঘরের পরিসীমা কত? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 9x যোগ 5x, তার মানে 2 গুণ 9 আর 5 যোগ করলে 14x সমান, তাহলে হয়ে যাবে 14 × 28x মিটার। অতএব হলঘরটির পরিসীমা হচ্ছে 28x মিটার, সেটাই আমাকে অঙ্কে বলেছে 140 মিটার। অর্থাৎ শর্তানুযায়ী যে 28x ইকুয়ালস টু 140, তার মানে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 140/28, 28 কে 5 দিয়ে গুণ করলে হয় 140, অর্থাৎ x ইকুয়াল টু হয়ে যাবে 5, অর্থাৎ x এর ভ্যালুটা আমরা পেলাম 5। অতএব হলঘরের দৈর্ঘ্য কত হবে বলো তো? হলঘরের দৈর্ঘ্য ধরেছিল 9x, অর্থাৎ 9 × x এর মান 5, অর্থাৎ 45 মিটার, আর প্রস্থ হচ্ছে 5x, অর্থাৎ 5 মাল্টিপ্লাই বাই 5 মানে 25 মিটার। হলঘরের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেলাম, দৈর্ঘ্য হচ্ছে 45 আর প্রস্থ হচ্ছে 25। আমরা তাহলে এখানটা লিখে নিই একবার, দৈর্ঘ্য হচ্ছে 45, প্রস্থ হচ্ছে 25। এবার কি বলছে দেখো, এই হলঘরের মেঝেতে 25 × 20 সেন্টিমিটারের আয়তকার টালি বসাবে। দেখো এবার এরপর করবে আয়তকার টালির
ক্ষেত্রফল। কেন ক্ষেত্রফল বার করবো একটু পরে বলছি। দেখো এবার এখানে ক্ষেত্রফল কি করে বার করবো, এখানে যে 25 × 20 সেন্টিমিটার বলেছে, তার মানে এখান থেকে বুঝতে হবে আয়তক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, যে 25 × 20 সেন্টিমিটারে দিয়েছে, ওই জন্য ইউনিটটা হবে বর্গ সেন্টিমিটার। এটা গুণ করলে হবে 25 × 2 = 50, অর্থাৎ 500 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। এবার এখানে দেখো তোমাকে এখানে ইউনিটটা কিসে বলেছিল, মিটারে, কিন্তু আয়তক্ষেত্রাকার টালির ইউনিটটা বলেছে সেন্টিমিটারে। তোমাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, তবে অঙ্কটার অ্যান্সার ফাইনালি আসবে। ফাইনালি আসবে বলতে তবে তুমি ইউনিটগুলো সেম করে অঙ্কটা করতে পারবে। এবারে আমরা সকলেই জানি সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো বর্গ কথাটা আছে, অর্থাৎ 10-এর বর্গ দিয়ে ভাগ করতে হবে। কারণ এইটাই, প্রথমে এই 25 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই 10 দিয়ে ভাগ করবো, আবার এই 20 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যাই আবার 10 দিয়ে ভাগ করবো, অর্থাৎ টোটাল আমাদের 10 স্কোয়ার মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? তার মানে না, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে না। তাহলে 100 দিয়ে ভাগ করলে তার মানে 100 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, যদি বর্গ সেন্টিমিটার আছে। তার মানে 500-কে 100 স্কোয়ার মানে হচ্ছে একের গায়ে 4টে শূন্য দিয়ে ভাগ করলে এইটা হয়ে যাবে এত বর্গ মিটার। ক্লিয়ার? দুটো শূন্য কেটে দিলে আর 5 দিয়ে 100 কাল হবে 20, অর্থাৎ 1/20 বর্গ মিটার। অর্থাৎ আমরা এখানে পেলাম একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 1/20 বর্গ মিটার। ক্লিয়ার? এবার ভালো করে লক্ষ্য করো, তুমি একটা টালি যার ক্ষেত্রফল সাপোজ তোমার মনের মতো ধরে নাও, এই ফ্র্যাকশন বাদ, ভগ্নাংশ আসছে ওইটা ভেবে লাভ নেই। ধরো একটা টালি যার ক্ষেত্রফল, আমি এখানটা টালিটা বসিয়ে দিলাম, আবার একটা টালি বসাবো, আবার একটা টালি বসাবো, এরকম করে টালি বসিয়ে যাবো। টালি বসাবো তো আমাকে নির্ণয় করতে হবে যে কটি টালি লেগেছে, অর্থাৎ এই জায়গাটায় কটি টালি লাগবে। কি করে বার করবে, এরকম যখন অঙ্ক আসবে যে কতগুলো টালি বসাতে হবে, মানে এইরকম টাইপের থাকবে, তখন তোমাকে মনে রাখতে হবে যে পুরো জায়গাটার ক্ষেত্রফল কি, যে টালিটা বসাবে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই আমরা টালির সংখ্যা পেয়ে যাব। বুঝতে পারলে? অর্থাৎ আমরা এখানে লিখবো টালির সংখ্যা, কি করবো বললাম, মোট জায়গাটার ক্ষেত্রফল, যে জায়গাটা টালি বসাবে সেই জায়গার মোট ক্ষেত্রফল, অর্থাৎ আমার বেরিয়েছে দেখো এখানে। আচ্ছা, ক্ষেত্রফলটা বার করে নিই, ক্ষেত্রফলটাকে বার করে নিতে হবে। দেখো ক্ষেত্রফল হচ্ছে 45 × 25, ক্ষেত্রফল হচ্ছে 45, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মোট জায়গা ক্ষেত্রফল 45 × 25। তোমরা নাও বার করতে পারো, আচ্ছা বার করার দরকার নেই, ছেড়ে দাও। কেন? কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য যদি 45 হয়, প্রস্থ যদি 25 হয়, তার ক্ষেত্রফল কত হবে, 45 × 25। এটা হচ্ছে পুরো আয়তকার জায়গাটার ক্ষেত্রফল, তাকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 1/20 দিয়ে ভাগ করে দেবো। এটা করলে কত হবে, 20টা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে ওদের সাথে। ঠিক আছে, এবার গুণটা করো, 45 × 25-কে 20 দিয়ে গুণ করলে হয় 500, আর 500-কে 45 দিয়ে গুণ করলে হবে, দুটো শূন্য বসে গেল, 5 × 5 = 25, 5 হাতে গেলো 2, 5 × 4 = 20, 2 = 22, অর্থাৎ 22,500টি টালি লাগবে। অঙ্কটা এখনই শেষ হয়নি, এখনো কি বলেছে দেখো, যে 100টা টালির দাম যদি 500 টাকা হয়, তাহলে হলঘরের টালি বসাতে কত খরচ হবে, অর্থাৎ 100টা টালির দাম 500 টাকা বলে দিয়েছে, এতগুলো টালি বসাতে হবে, এতগুলো টালির দাম কত টাকা বার করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। তাহলে আমরা ওটা লিখবো যে 100টি টালির দাম 500 টাকা, তাহলে একটি টালির দাম কত, 500/100, তার মানে 100টি টালির দাম বলেছে 500 টাকা। হ্যাঁ, তাহলে একটি টালির দাম হচ্ছে 5 টাকা। এবারে 22,500টি টালির দাম কত হবে, তাহলে 22,500 × 5, অর্থাৎ 0 0, 5 5 25, 5 গেলো 2, 5 2 10, 2 12, 2 হাত থাকলে 1, 5 2 10, 1 11, অর্থাৎ 1,12,500 টাকা, 1,12,500 টাকা। অর্থাৎ ফাইনাল অ্যান্সার আমরা লিখে দেবো যে হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে, অর্থাৎ টালি বসাতে খরচ হবে 1,12,500 টাকা। কমপ্লিট হলো অঙ্কটা, বোঝা গেল? ভালো করে প্র্যাকটিস করে নিও বাড়ি। ঠিক আছে, নেক্সট এবার দেখো 16 দাগের অঙ্কটা কি বলছে।
18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরের কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরটির ক্ষেত্রফল বার করতে বলেছে। অর্থাৎ একটা হলঘর, আয়তক্ষেত্রাকার হলঘর, তার দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ বলে দেয়নি, সেরকম একটা হলঘরের কন্ডিশন বলে দিয়ে তোমাকে হলঘরের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে দেখো, এটা হলঘরের মেঝে, তার দৈর্ঘ্য বলেছে 18, প্রস্থ বলে দেয়নি, প্রস্থটা আমরা ধরে নিচ্ছি এক্স। অর্থাৎ আমরা লিখবো তাহলে প্রথমে কি, যে হলঘরটির দৈর্ঘ্য, হলঘরের দৈর্ঘ্য বলেছে 18 মিটার। হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, আর আমরা ধরি প্রস্থ হচ্ছে এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 18 গুণ এক্স মানে হচ্ছে 18x বর্গ মিটার। এটা পেলাম আমরা হলঘরের ক্ষেত্রফল। এবার কি বলছি দেখো, এইরকম 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হলঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়েছে। অর্থাৎ এই যে এত স্কোয়ার মিটার বা এত বর্গ মিটার একটা হলঘরকে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়েছে। সেটাই লিখবো যে 18x বর্গমিটারে খরচ হয় 2160 টাকা। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে? 2160/18x টাকা। ঠিক আছে, এইটা রেখে দাও, এখানে কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই, এটা এই অবস্থায় রেখে দাও। এবার কন্ডিশনটা কি বলছে দেখো, বলছে যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো, ভালো করে বোঝো, প্রস্থ আমরা ধরেছি এক্স, এবার যদি 4 মিটার কম হতো, সেটাই লিখবো, প্রস্থ 4 মিটার কম হলে এখন ক্ষেত্রফল, ভালো করে বুঝবে এখানটা, দেখো ভালো করে, দৈর্ঘ্য 18ই আছে, প্রস্থ 4 মিটার কমেছে, অর্থাৎ প্রস্থ হয়ে গেছে x - 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 18 গুণ x - 4 বর্গমিটার। বোঝা গেল? এখন ক্ষেত্রফল হচ্ছে 18 × x - 4 বর্গমিটার। এবারে এখন টালি, এখন কার্পেট বসাতে খরচ হচ্ছে 1620 টাকা, অর্থাৎ 18 × x - 4 বর্গমিটারে খরচ হয় 1620 টাকা। তাই বলেছে? হ্যাঁ, 1620 টাকা। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে? 1620/18 × x - 4, অর্থাৎ 100 টাকা। এবার ভালো করে কন্ডিশনটা বোঝো, তুমি একটা হলঘরে কার্পেট বসাচ্ছ, কার্পেট বেছাবে, প্রথমে 1 বর্গমিটারে যা খরচ হবে একই মূল্যে 1 বর্গমিটারে তত টাকায় খরচ হবে। অর্থাৎ এই যে দুটো 1 বর্গমিটারের ক্ষেত্রে যে দুটো ভ্যালু আমাদের বেরোলো, সেই দুটো ভ্যালু সমান। অর্থাৎ এখানে ওই জন্য লিখবো শর্তানুযায়ী প্রথম ক্ষেত্রে 1 বর্গমিটারে কত খরচ হয়েছিল? 2160/18x টাকা। সেটা এখনো যা খরচ হয়েছে 1 বর্গমিটারে, অর্থাৎ 1620/18 × x - 4 টাকা। এই দুটো সমান হবে, কারণ এখানে কন্ডিশন বলছে যদি 4 মিটার কম হতো এত টাকা খরচ হতো। তাহলে দুটো ক্ষেত্রে টাকার পরিমাণটা 1 বর্গমিটার সমানই খরচ হয়েছে। এবার এখান থেকে দেখো ক্যান্সেল করলে নিচে 18 ক্যান্সেল হয়ে যাবে। আরো যদি ছোট করতে যাও, এই শূন্য কেটে যাবে, তাহলে 216/x সমান 162/x - 4। এবার এটা আরো ছোট করা যায়, করার প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট গুণ করে দাও। 216 সাথে এই কোণেরটা গুণ হলে 216x বিয়োগ 216 সাথে 4 গুণ হলে 4 2 8, 16 64, অর্থাৎ 864 ইকুয়ালস টু এটা গুণ হলে 162x। এবার 216x এর দিকে 162x এলে মাইনাস হয়ে যাবে, আর 864 ওদিকে চলে যাবে। তার মানে 216 থেকে 162 বিয়োগ করলে হবে 4, 6 পর থেকে গেল 5, হাতে গেলে 54x সমান 864। তাহলে x ইকুয়ালটা আমরা পাবো 864 নিচে 54। দেখো 9 দিয়ে যদি কাটো, 9 9 81, 54 বোঝায় 6 9 54, 7 6 9 54, আর 6 দিয়ে কাটলে 16। অর্থাৎ আমরা এখান থেকে x ইকুয়াল টু কত পেলাম? 16। অর্থাৎ এই যে প্রশ্নটা আমরা পেলাম সেটা হচ্ছে 16, সেটাই আমরা লিখবো। যে হলঘরে প্রস্থ হচ্ছে 16 মিটার, আর দৈর্ঘ্য তো 18 আগেই বলে দিয়েছে। অর্থাৎ আমাকে চেয়েছে হলঘরটির ক্ষেত্রফল কত। অতএব হলঘরের ক্ষেত্রফল কত?
না দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 18 গুণ 16। এটা আবার গুণ করে নাও। 848 আর আধা গেল 4, 8 8 14 আর 4 18, তার থেকে 1, 288 বর্গ মিটার। অর্থাৎ যে অ্যান্সারটা চেয়েছিল যে হল ঘরের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 288 বর্গ মিটার। গুণটা ঠিক আছে কি দেখে নিই একবার। 848 আর 8 আধা গেল 4, 8 8 8, গুণটা মনে হচ্ছে ভুলে আছে। আচ্ছা এবার দেখে নিচ্ছি। 848 আর আধা গেল 4, 6 6 8 8 14 4 18 আর আধা গেল 1, 1 1 1 2। ঠিক আছে, এখন ঠিক আছে। তো এইভাবে 16 দাগ পর্যন্ত আমরা অঙ্ক করলাম। পরের ক্লাসে আমরা 17 দাগ থেকে আবার শুরু করব। আর আগের যে 3টে ক্লাস আমি করিয়েছি সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা যদি না ভিডিওগুলো দেখে থাকো, দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। ওকে, আর এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আরও আমার এই অঙ্কের প্রসেস বা এই রিলেটেড অঙ্ক বা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক তোমরা খুব সহজে নোটিফিকেশানে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম।